আমি ৭ মাসের গর্ভবতী ছিলাম যখন আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন শুধু এই কারণে যে আমি একা এতক্ষণ রান্না করার পর একটু বসতে চেয়েছিলাম। আমার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। আমি ফোনটা ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী মিস্টার ইয়াসিন সেটা ছিনিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করল, একটুও বুঝতে পারল না এই একটা ফোন কলই তাদের সব কিছু শেষ করে দিতে চলেছে। আমি কখনোই আমার শ্বশুরবাড়ির লোকদের বলিনি আমার বাবাকে, কারণ আমি চেয়েছিলাম আমার বিয়ে ভালোবাসার ওপর দাঁড়াক, প্রভাব বা টাকার ওপর নয়। যখন আমার পরিচয় হয় মিস্টার ইয়াসিনের সঙ্গে, সে বলেছিল সে আমার স্বাধীনতাকে সম্মান করে। সে ঢাকার একজন উঠতি আইনজীবী, সব জায়গায় ভদ্র, স্মার্ট আর মানুষকে কি বলতে হয় সেটা খুব ভালো জানত। তার বাবা মোহাম্মদ কামাল হোসেন আর মা শাহিদা বেগম একটা প্রভাবশালী পরিবার থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল পুরনো। বিশেষ করে শাহিদা বেগম বিশ্বাস করতেন বউ মানেই বাধ্য থাকবে। আমি বুঝতেই পারিনি এই বাধ্যতা কথাটার মানে কি যতক্ষণ না খুব দেরি হয়ে গেল। ৭ মাসের গর্ভবতী হওয়ার পর থেকেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইয়াসিন প্রায়ই রাতে দেরি করে বাসায় ফিরত আর বলতো এটা তার ক্যারিয়ারের জন্য দরকার। শাহিদা বেগম সব কিছু নিয়েই আমাকে ছোট করতেন, আমি কিভাবে হাঁটি, কিভাবে কাজ করি, এমনকি কিভাবে আমার গর্ভধারণ চলছে সেটাও। তিনি বলতেন, আমাদের সময় মেয়েরা এত নরম ছিল না। শ্বশুর কামাল হোসেন খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতাই যেন সব কিছুকে আরও কঠিন করে তুলত। ঈদের সময় তারা ঠিক করল সবাই তাদের বাসায় খাবে, আর এটা নাকি আমার জন্য প্র্যাকটিস হবে। আমি ভেবেছিলাম একটু সাহায্য করব, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার হাতে একটা অ্যাপ্রন আর বিশাল একটা মেনু ধরিয়ে দেওয়া হলো। পোলাও, রোস্ট, কোরমা, ভর্তা, সেমাই, যেন পুরো একটা অনুষ্ঠান। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা রান্না করছিলাম। আমার পিঠে ব্যথা, পা ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ২বার ইয়াসিনকে সাহায্য চাইতে বলেছিলাম। প্রথমবার সে হেসে বলল, আজ একটু ম্যানেজ করো। দ্বিতীয়বার সে রেগে গিয়ে বলল, আমাকে লজ্জা দিও না। খাওয়ার সময় সবাই টেবিলে বসে পড়ল, আর আমাকে বলা হলো রান্নাঘরে দাঁড়িয়ে খেতে। শাহিদা বেগম বললেন, বেশি বসলে বাচ্চা হতে সমস্যা হয়। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছু বলার শক্তি ছিল না। একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তখন হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। আমি ধীরে ধীরে একটা চেয়ারের দিকে এগোলাম, বললাম, আমার একটু বসা দরকার। তিনি আমাকে থামিয়ে বললেন, এত নাটক করো না। আমি তবুও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই তিনি আমাকে জোরে ধাক্কা দিলেন। আমি গিয়ে কাউন্টারে আঘাত করলাম, প্লেট পড়ে ভেঙে গেল, আর তীব্র ব্যথা পেটের ভেতর ছড়িয়ে পড়ল। উষ্ণ রক্ত পা বেয়ে নামতে লাগল। আমি পড়ে না যাওয়ার জন্য কিছু একটা ধরে থাকলাম, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না, শুধু বিরক্তি। ইয়াসিন দৌড়ে এসে সব দেখল, কিন্তু আমাকে সাহায্য করার বদলে সে আমার ফোনটা ছিনিয়ে নিল। আমি একজন আইনজীবী, সে ঠান্ডা গলায় বলল, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করল। একটু বুঝতে পারল না এই একটা ফোন কলই তার জীবনকে ২ ভাগে ভাগ করে দিতে চলেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম রাতটা আমি একদম ঘুমোতে পারিনি। স্যালাইনের ফোঁটা ফোঁটা শব্দ, মনিটরের হালকা বিপ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছিল। আমার বাবা চুপচাপ পাশে বসেছিলেন। তিনি খুব কম কথা বলছিলেন, কিন্তু তার উপস্থিতিতেই ছিল সবচেয়ে বড় ভরসা। একসময় আমি ধীরে বললাম, আব্বু, আমি কি ভুল করেছি? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, ভুল তুমি করেছ একটাই, নিজেকে এতদিন চুপ রাখতে দিয়েছ। আমার চোখ ভিজে উঠল, কারণ আমি জানতাম এটাই সত্যি। পরের দিন থেকেই বিষয়টা বড় আকার নিতে শুরু করল। পুলিশ এসে আমার জবানবন্দি নিল, ডাক্তাররা রিপোর্ট তৈরি করলেন, সবকিছু খুব পেশাদারভাবে এগোচ্ছিল। ইয়াসিন একদিন হাসপাতালে আমাকে দেখতে এসেছিল, কিন্তু এবার সে একা ছিল না। তার চোখে সেই আগের আত্মবিশ্বাস ছিল না। সে চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর বলল, চলো বিষয়টা মিটমাট করি। আমি তার দিকে তাকালাম। এই মানুষটাকে আমি একসময় ভালোবেসেছিলাম, এই কথাটা মনে করতেই কেমন অচেনা লাগছিল।
আমি শান্তভাবে বললাম, যেদিন আমি রক্তাক্ত হয়ে দাঁড়িয়েছিলাম সেদিন তুমি মিটমাট করতে পারতে। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ খুঁজে পেল না। এখন দেরি হয়ে গেছে, আমি বললাম। কয়েক সপ্তাহের মধ্যে মামলা আদালতে উঠল। এই প্রথম আমি আদালতের কাঠকড়ায় দাঁড়ালাম, ভিকটিম হিসেবে, আর ইয়াসিন দাঁড়াল অভিযুক্ত হিসেবে। সে নিজেই নিজের পক্ষে লড়তে চেয়েছিল। সম্ভবত সে ভাবছিল তার অভিজ্ঞতা তাকে বাঁচিয়ে দেবে। কিন্তু সত্যের সামনে যুক্তি অনেক সময় দুর্বল হয়ে যায়। ডাক্তারদের রিপোর্ট, আমার শরীরে আঘাতের ছবি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরে থাকা এক কাজের মেয়ের সাক্ষ্য, সব মিলিয়ে ছবিটা পরিষ্কার হয়ে গেল। শাহিদা বেগমের কণ্ঠ তখন আর আগের মতো জোরালো ছিল না। তিনি বারবার বলছিলেন, আমি ইচ্ছে করে করিনি। কিন্তু আদালত ইচ্ছে আর ফলাফলের মধ্যে পার্থক্য খুব ভালো বোঝে। মামলার ফাঁকে ফাঁকে আমি নিজের জীবনটা নতুন করে গুছাতে শুরু করলাম। আমি একটা ছোট অনলাইন কাজ শুরু করলাম, ঘরে বসেই। শুরুতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসছিল। আমার বাবা কখনো আমাকে বলেন না, আমি আছি, তুমি কিছু করো না। বরং তিনি বললেন, আমি আছি, তাই তুমি নিজের পায়ে দাঁড়াও। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছিল। সময়ের সাথে সাথে রায় ঘোষণা হল। আদালত স্পষ্টভাবে বলল, একজন গর্ভবতী নারীর ওপর শারীরিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাহিদা বেগম শাস্তি পেলেন, ইয়াসিন তার লাইসেন্স সাময়িকভাবে হারাল এবং আইনি জটিলতায় পড়ে গেল। যে মানুষ একদিন বলেছিল, তুমি কিছুই করতে পারবে না, সেই মানুষই এখন নিজের ভবিষ্যৎ বাঁচাতে লড়ছে। কিন্তু আমার গল্প এখানেই শেষ হয়নি। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা এলো কয়েক মাস পর। হাসপাতালের সেই একই সাদা ঘরে আমি আমার সন্তানের জন্ম দিলাম। ডাক্তার যখন বললেন, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ, তখন মনে হল আমি যেন আবার বেঁচে উঠলাম। আমি ওকে কোলে নিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম। তার ছোট্ট আঙুল আমার আঙুল শক্ত করে ধরেছিল। আমি ফিসফিস করে বললাম, তুমি আমার শক্তি। বছর ঘুরতে না ঘুরতেই আমার জীবন পুরো বদলে গেল। আমি এখন শুধু একজন মা নই, আমি একজন স্বাবলম্বী নারী। আমি অন্য নারীদের সাপোর্ট দিতে শুরু করলাম, যারা একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকে আমাকে মেসেজ করে, ফোন করে, তাদের গল্প শোনায়। আমি তাদের একটা কথাই বলি, চুপ থাকাটা কখনো সমাধান না। একদিন বিকেলে বারান্দায় বসে আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে আকাশ দেখছিলাম। হালকা বাতাস বইছিল। আমার বাবা পাশে এসে বসলেন। খুশি? তিনি জিজ্ঞেস করলেন। আমি হাসলাম। অনেক দিন পর সত্যিকারের একটা হাসি। হ্যাঁ আব্বু, এখন আমি সত্যিই খুশি। তিনি ধীরে বললেন, তুমি শুধু নিজের জন্য না, আরও অনেকের জন্য একটা উদাহরণ হয়ে গেছ। আমি কিছু বললাম না, শুধু আমার বাচ্চার দিকে তাকালাম। কারণ আমি জানি এই গল্পটা শুধু আমার না, এটা সেই প্রতিটা নারীর গল্প যে একদিন ভয় পেয়ে চুপ ছিল, কিন্তু একসময় দাঁড়াতে শিখেছে। আর আমার জীবনে সব কিছু বদলে দিয়েছিল সেই এক মুহূর্ত, একটা ফোন কল, একটা সিদ্ধান্ত, আর নিজের প্রতি প্রথমবারের মতো সত্যিকারের সম্মান। তারপর জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। কিন্তু আগের মতো সহ্য করে থাকা স্বাভাবিকতা না, বরং নিজের শর্তে বাঁচার স্বাভাবিকতা। আমার বাচ্চার বয়স তখন 6 মাস। একদিন সকালে দরজায় নক হল। আমি দরজা খুলতেই দেখি ইয়াসিন দাঁড়িয়ে। আগের মতো পরিপাটি আত্মবিশ্বাসী মানুষটা আর নেই। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর বলল, আমি কি একটু ভেতরে আসতে পারি? আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর সরে দাঁড়ালাম। সে ভেতরে এসে চারপাশ দেখল। ছোট্ট সাধারণ একটা ঘর, কিন্তু শান্ত। আমার বাচ্চা তখন মেঝেতে খেলছিল। ইয়াসিন ধীরে ধীরে কাছে গিয়ে বসে পড়ল। কাঁপা গলায় বলল, আমি কি ওকে কোলে নিতে পারি? আমি থামলাম। একসময় এই মানুষটার ওপর আমি আমার জীবন ভরসা করে দিয়েছিলাম। আজ সে অনুমতি চাইছে নিজের সন্তানের কাছে যাওয়ার জন্য। আমি বললাম, হাত ধুয়ে নাও। সে চুপচাপ উঠে গিয়ে হাত ধুয়ে এলো। তারপর খুব সাবধানে বাচ্চাটাকে কোলে নিল। তার চোখ ভিজে উঠল। ও আমার মতো না, সে আস্তে বলল। আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, আমি সেটা নিশ্চিত করেছি। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, আমি ভুল করেছি। আমি উত্তর দিলাম না। আমি ভাবতাম আমি সব জানি, সব নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমি মানুষটাকেই হারিয়ে ফেলেছি। আমি ধীরে বললাম, না, তুমি মানুষ হারাওনি, তুমি সম্মান হারিয়েছ। সে মাথা নিচু করল। সেদিন একটা প্রস্তাব নিয়ে এসেছিল,
আমরা কি আবার শুরু করতে পারি? তার কণ্ঠে অনুতাপ ছিল, কিন্তু নিশ্চয়তা ছিল না। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি কি জানো আবার শুরু মানে কি? সে তাকালো। আবার শুরু মানে আমি আবার সেই জায়গায় ফিরে যাব যেখানে আমাকে প্রমাণ করতে হবে আমি সম্মান পাওয়ার যোগ্য? সে কিছু বলতে পারল না। আমি ধীরে স্পষ্ট করে বললাম, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমি সেই জীবনে ফিরে যাব না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাহলে আমি কি ওর জীবনে থাকতে পারি? সে বাচ্চার দিকে তাকিয়ে বলল। এই প্রশ্নটা কঠিন ছিল। আমি কিছুক্ষণ ভেবে বললাম, তুমি বাবা হিসেবে থাকতে পারো, কিন্তু শর্ত আছে। সে দ্রুত বলল, যা বলবে আমি মানব। সম্মান, দায়িত্ব আর সীমা, এই তিনটে ভাঙলে দরজা বন্ধ হয়ে যাবে। সে মাথা নেড়ে বলল, আমি বুঝেছি। তারপর থেকে একটা নতুন অধ্যায় শুরু হল। ইয়াসিন মাঝে মাঝে আসে, বাবা হিসেবে, অতীতের ভুল নিয়ে চুপচাপ বয়ে বেড়ানো একজন মানুষ হিসেবে। সে আর কখনো উচ্চস্বরে কথা বলে না, কখনো আমাকে ছোট করার চেষ্টা করে না। আমাদের সম্পর্ক, সেটা আর আগের মতো না। এটা দূরত্বে দাঁড়িয়ে থাকা এক ধরনের বোঝাপড়া। আর আমি এখন আরও শক্ত। আমি আমার কাজ বড় করেছি, নিজের একটা ছোট টিম তৈরি করেছি। সবচেয়ে বড় কথা, আমি নিজের গল্প লুকাই না আর। একদিন আমি একটা ছোট সেমিনারে কথা বলছিলাম, নারীদের জন্য। আমি বললাম, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা অত্যাচার নয়, চুপ করে থাকা। ঘরে নীরবতা নেমে এসেছিল। তারপর ধীরে ধীরে হাততালি। সেদিন বাসায় ফিরে দেখি আমার বাচ্চা হাঁটতে শিখছে, ছোট ছোট পা ফেলে আমার দিকে আসছে। আমি নিচে বসে হাত বাড়ালাম। সে হেসে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে শক্ত করে ধরে রাখলাম। মনে মনে বললাম, তোমার জন্যই আমি দাঁড়িয়েছি। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভালোবাসা কি, সম্মান কি, আর নিজের মূল্য কতটা, সব। আর যদি কেউ আমাকে আজ জিজ্ঞেস করে, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা, আমি বলবো, সেদিন, যেদিন আমি ভয় পেয়েও চুপ ছিলাম না। যেদিন আমি বলেছিলাম, আমার বাবাকে ফোন করো, কারণ সেই মুহূর্তেই আমি শুধু সাহায্য চাইনি, আমি নিজের জন্য দাঁড়াতে শিখেছিলাম।